ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি অশুভ শক্তির তৃতীয় এপিসোডে। সাথে আছি আমি শুভ্র। মেইনলি আমাদের হরর লাভারদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজনটা। আর দেখতে দেখতে আজকে আমরা তৃতীয় এপিসোডেও পৌঁছে গেলাম। সব কিছুই হয়েছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণে। তো বেসিক্যালি আজকে যে ঘটনা দুটো আপনাদের জন্য নিয়ে এলাম, সেই দুটো ঘটনাই আজকে আমাদের অশুভ শক্তির যে লিসেনার আছেন তাদের মধ্যে থেকেই এসেছে, এবং তারা যে ঘটনাটা আমার সাথে শেয়ার করেছেন সেটা আমি আমার মতো করে আপনাদের মাঝখানে তুলে ধরব। ডিয়ার লিসেনার্স, আজকের প্রথম যে ঘটনাটা ওটা আমাদেরকে আমাদের অশুভ শক্তির একজন লিসেনার রানা মোহাম্মদপুর থেকে উনি পাঠিয়েছেন। ঘটনাটা তার সাথেই ঘটে যাওয়া। মূলত সরাসরি ঘটনায় চলে যাচ্ছি এবং নিজের মতো করে চেষ্টা করব ঘটনাটা আপনাদের কাছে তুলে ধরার। তো যেটা হয়, আজ থেকে 2 বছর পূর্বে শীতের সময় অফিস থেকে 3 দিন ছুটি পাওয়ায় রানা যেটা চিন্তা করে যে সে তার বন্ধু সেলিমের সাথে গ্রামের বাড়ি যাবে। মূলত তাদের গ্রামের বাড়ি একই জায়গাতে হয়, সেটা হচ্ছে মাদারীপুর জেলাতে। তো তারা চিন্তা করে যে তারা বৃহস্পতিবার দিন অফিস শেষ করে রাতের বেলায় রওনা হবে বাইকে করে। তো যেরকম ভাবনা সেরকম কাজ। তো বৃহস্পতিবার দিন অফিস শেষ করতে করতে কাজের চাপ একটু বেশি হয়ে যাওয়ায় তাদের দেরি হয়ে যায়, এবং সন্ধ্যার পর রওনা না হয়ে তারা রওনা দিতে দিতে প্রায় 11টা বাজিয়ে ফেলে। তো মূলত তারা ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে রওনা হওয়াতে যখন আরিচা ঘাট পার করে তখন প্রায় বাজে 1টা কি 1:30। তো এই সময়ে যখন তারা পার করে তখন তারা চিন্তা করে যে এমনি অনেক দেরি হয়ে গেছে, এই সময় মানে কোনো জায়গায় দাঁড়ানোটা ঠিক হবে না। তো তারা আর রাস্তায় কোথাও চা বা নাস্তা খেতেও দাঁড়ায় না। তো মূলত ঘটনাটা যেখানে ঘটে সেটা হচ্ছে তালমার মোড় নামে পরিচিত। তো তালমার মোড় আসলে জায়গাটা এটা মোটামুটি বিখ্যাত একটা জায়গা ডাকাতির জন্য এবং বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের জন্য। যেহেতু সেখানে অনেকবার অ্যাকচুয়ালি মানে অপঘাতে মানুষের মৃত্যু ঘটেছে, তো এখানে অনেক সময় এরকম রাতের বেলা অনেক কিছু হয়। তো মেনলি যেটা হয় যে সেলিম এবং রানা তারা যখন বাইকে করে তালমার মোড়ের একটু পূর্বে, মানে প্রায় আর 5 মিনিটের রাস্তা বাকি আছে তালমার মোড়ে পৌঁছাতে, এরকম একটা জায়গায় তারা আসে। ঠিক তখন রানা যেটা খেয়াল করে যে শীতের রাত হওয়াতে গাড়ি ঘোড়া আসলে তেমন একটা ছিল না রাস্তায়, কিন্তু যেটা খেয়াল করে যে ডান পাশে মানে তাদের বাইক যখন চলছে হাইওয়েতে তখন ঠিক তাদের ডান পাশে সাদা কাপড় পরা কিছু একটা মানে হাওয়াতে ভাসমান অবস্থায় তাদের যে বাইকের যে স্পিড, সেই স্পিড অনুযায়ী সে মানে পাশ দিয়ে উঠছে। তো যত গতিতে বাইক চলছে জিনিসটাও অ্যাকচুয়ালি ঠিক ততটা গতিতেই মানে পাশ দিয়ে চলে যাচ্ছে। তো জিনিসটা খেয়াল করে রানা যেটা চিন্তা করে, যেহেতু সেলিম বাইক চালাচ্ছিল, তো সে যেটা চিন্তা করে যে সেলিমকে যদি সে হঠাৎ করে জিনিসটা দেখায় সেলিম ভয় পেয়ে যেতে পারে এবং যে কোনো একটা অঘটন ঘটতে পারে। তো সে আসলে জিনিসটা সেলিমকে সাথে সাথে বলে না, কিন্তু সেলিমকে বলে যে সেলিম আর একটু জোরে চালাও, কারণ আমাদের আর একটু তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো হয়, রাত তো অনেক হলো আর আমারও কেমন ঘুম ঘুম আসছে। তো সেলিম সে কথা অনুযায়ী একটু জোরে গাড়ি চালানো শুরু করে। তো বাইকটা যত দ্রুতই চলছে সেই জিনিসটা কন্টিনিউয়াসলি ভাসমান অবস্থায় তাদের বাইকের পাশেই মানে ডান পাশ দিয়ে সেটা উড়ে যাচ্ছে। তো রানা ক্রমশ ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে যাওয়ায়ও সে আসলে সেলিমকে বুঝতে দেয় না এবং মনে মনে দোয়া পড়া শুরু করে। তো এরকম যখন তারা তালমার মোড় পার করবে এরকম একটা সময়, ঠিক সেই সময় জিনিসটা খুব বাজেভাবে চিৎকার দিয়ে ওঠে এবং বলতে থাকে যে তারা তারা কোথায় যাচ্ছিস, আমাকে নিয়ে যা। তো ব্যাপারটা দেখে রানা ঠিক যতটা ভয় পেয়ে যায় ঠিক ততটা ভয় আসলে সেলিমও পায়।
তো পরবর্তীতে যেটা সেলিম আর কি রানাকে জানিয়েছিল যে সেলিমও জিনিসটাকে একেবারে প্রথম থেকেই দেখেছে, কিন্তু রানা যাতে ভয় পেয়ে না যায় এবং সে যেন মানে যেহেতু তারা বাইকে যাচ্ছিল সে যেন ভয়ে কোনো মানে নড়াচড়া না করে ফেলে, এবং বাইকে যদি মানে একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তো মানে অ্যাক্সিডেন্ট হতে আসলে বেশি দেরি হয় না। তো যার কারণে সেলিমও জিনিসটা রানাকে জানায়। কিন্তু যখন জিনিসটা মানে বিকট আওয়াজ করে চিৎকার দিয়ে ওঠে তখন তো রানাও সেটা স্পষ্ট শুনতে পায় এবং সেলিমও। তো ফলে যেটা হয় তালমার মোড়ের ওখানে যে একটা স্পিড ব্রেকার ছিল সেই স্পিড ব্রেকারে কোনো মতেই সেলিম স্লো করে না এবং ফুল স্পিডে সে বাইকটা চালাতে থাকে এবং রানাকে বলে যে তুই শক্ত করে বয়, যত যা কিছু হয়ে যাক নড়াচড়া করবি না এবং শক্ত করে ধরে বসে থাক। তো মূলত তারা মানে প্রচণ্ড স্পিডে বাইক চালাতে থাকে, কিন্তু মানে দুঃখের বিষয় বলবো নাকি আফসোসের বিষয় বলবো জানি না, সেই জিনিসটা তখনও তাদের সেই ডান পাশেই বিকট আওয়াজ করতে করতে হাসতে থাকে এবং উড়ে উড়ে আসতে থাকে। তো এই অবস্থা দেখে যেটা হয় যে রানা আরো জোরে জোরে দোয়া পড়তে থাকে এবং চিৎকার করে করে দোয়া পড়তে থাকে, এবং কিছুক্ষণ পর যখন সে আয়াতুল কুরসি পড়ার পরে সেই জিনিসটা সেখান থেকে গায়েব হয়ে যায়। এবং যখন জিনিসটা গায়েব হয়ে যায় তখনও সেলিম বাইক থামায় না, সে কন্টিনিউয়াসলি ভাঙ্গা মোড় পর্যন্ত বাইক চালাতে থাকে। এবং ভাঙ্গা মোড়টা আসলে এমন একটা জায়গা যেখানে রাত বিরাতেও মানুষ থাকে এবং স্ট্যান্ড যেগুলো বাস স্ট্যান্ড সেগুলোতেও অনেক লোকজন দেখা যায়, যার কারণে আসলে সে সেখানে এসে বাইকটা থামায় এবং একটা চায়ের দোকানে বসে তারা একটু জিরিয়ে নেয় এবং চিন্তা করতে থাকে যে তাদের সাথে মাত্র কি হয়ে গেল। মানে যখন তারা এই জিনিসটা চিন্তা করতে থাকে তখন চায়ের দোকানদার তাদের কাছে জানতে চায় যে মামা কিছু কি হয়েছে, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে আপনারা খুব ভয় পেয়েছেন। তখন বেসিক্যালি যেটা হয় রানা এবং সেলিম তাদেরকে সব খুলে বলে, এবং চায়ের দোকানে অন্য যে মানুষও ছিল তারাও বলে যে আসলে তালমার মোড় জায়গাটা যা মানে সে জায়গাটা এমনই এবং প্রায়ই রাত বিরাতে সেখানে এরকম বিভিন্ন জিনিস দেখা যায় এবং মানুষকে সেই জিনিসগুলো তালমার মোড়ে আসার আগে হোক বা পরে হোক খুব বিরক্ত করতে থাকে, এবং অনেক মানুষই এখানে অ্যাক্সিডেন্ট করেছে এবং রাতের বেলা এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় শুধুমাত্র এই কারণে যে এখানে মানুষ রাতের বেলায় আসলে অনেক কিছু দেখে। তো মূলত রানা এবং সেলিম ওই দিন সেই ঘটনা শোনার পরে তারা বাড়ি ফিরে যায় এবং তারা চিন্তা করতে থাকে যে তাদের সাথে আসলে কি ঘটলো। এবং যখন মানে তারা আমাকে ঘটনাটা বলছিল তো রানা আমাকে যেটা বলে যে মানে সে ওই জিনিসটা যখন দেখলো ওই অনুভূতিটা আসলে সে মোটেও মানে এক্সপ্লেইন করতে পারবে না, কারণ এই যে যে ঘটনাটা এটা যার সাথে ঘটে একমাত্র আসলে সেই বলতে পারে যে তার সাথে কি ঘটছে বা সে ওই মুহূর্তে কি অনুভব করছে। মানে আমাকে যে ঘটনাটা মানে শোনায় রানা, তারপরে রানা যেটা আমাকে বলে যে ভাই একবার চিন্তা করে যদি ওই দিন কোনোভাবে আমাদের বাইকটা ওখানে পড়ে যেত বা যদি ওই দিন কোনোভাবে ওই জিনিসটা আমাদেরকে ধরে ফেলতো, মানে কি হতো যদি আমরা মানে ওর মানে নাগালে পড়ে যেতাম, কি হতো যদি আমাদের বাইকটা সেখানে বন্ধ হয়ে যেত। মানে আমরা যতবার চিন্তা করি ভাই জিনিসটা ততবার আমাদের গায়ে লোম দাঁড়িয়ে যায় এবং ভয়ে মানে আমাদের ভেতরটা আসলে ঠান্ডা হয়ে আসে যে এরকমও জিনিস আমাদেরকে ওদিন দেখতে হলো। তো এরপরে যেটা রানা আমাকে জানায় যে তারা আসলে রাত বিরাতে আরো অনেকবার ওখান দিয়ে জার্নি করে কিন্তু ওরকম আর তেমন কিছু হয়নি, কারণ যেটা হয় যে মানে তারা রওনা দেওয়ার পূর্বে এবং রওনা দেওয়ার পরে ক্রমশ দোয়া দরুদ পড়ে নেয় এবং সেভাবেই তারা জার্নিটা করে, যার কারণে পরবর্তীতে তাদের আর কোনো প্রকার মানে এরকম ভয়ানক কিছু ফেস করতে হয়নি। কিন্তু মানে যখন সে ঘটনাটা আমাকে বলছিল আমি কিন্তু বুঝতে পারছিলাম যে ঘটনাটা যে কতটা সত্যি, কারণ তার কণ্ঠ ক্রমশ কেঁপে কেঁপে উঠছিল যখন সে ঘটনাটা বলছিল। এবং আসলে মানুষের এইরকম একটা সিচুয়েশনে পড়লে তার আসলে কি অনুভূতি হয় এটা আসলে সেই অনুভব করতে পারে যার সাথে আসলে ঘটনাটা ঘটে। তো ডিয়ার লিসেনার্স, আমি জানি না আপনাদের কাছে ঘটনাটা কেমন লাগবে, আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে কেননা আমার যে মানে গ্রামের বাড়ি সেটা গোপালগঞ্জে হওয়াতে
আমিও কিন্তু মানে ঢাকা রিজার্ভ হয়ে যখন যাই তখন আমাকে তালমার মোড়টা ক্রস করতে হয়। এবং আমি মানে তালমার মোড় সম্পর্কে এরকম অনেক কিছুই শুনেছি, মানে যখন গ্রামে যাই তখন আমার যে কাজিনস আছে বা আমার আমার যত আঙ্কেলরা সেখানে আছে তাদের কাছ থেকে কিন্তু আমি এরকম ঘটনা শুনতে পাই, জানতে পারি যে তালমার মোড় জায়গাটা আসলে কীরকম এবং সেখানে কি কি হয়। তো মূলত এরকম তালমার মোড়ে আমার আরও অনেক ঘটনা জানা আছে যেগুলো ভবিষ্যতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঘটনাটা আসলে এরকম ঘটনা ওখানে আরও ঘটেছে, যার কারণে ঘটনাটা আমি বিশ্বাস করি এবং আপনাদের উপরে ছেড়ে দেব, মানে বিশ্বাস করা এবং না করাটা আসলে আপনাদের ব্যাপার। এটা এখানে আমার কিছু বলার নেই, কিন্তু আমি ক্রমশ চেষ্টা করি আপনাদের জন্য যেন সত্য ঘটনাটা নিয়ে আসতে পারি। তো এই ছিল আমাদের প্রথম ঘটনা। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। মূলত আমাদের যে দ্বিতীয় ঘটনাটা, এই ঘটনাটাও আমাদের অশুভ শক্তির একজন লিসেনার আমাদেরকে পাঠিয়েছেন। ডিয়ার লিসেনার্স, আপনারা সবাই শুনছেন অশুভ শক্তি এবং সাথে আছে আমি শুভ্র। তো ফিরে এলাম আমাদের দ্বিতীয় ঘটনা নিয়ে। আমাদের যে দ্বিতীয় ঘটনাটা, এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন জেরিন, চট্টগ্রাম থেকে। মূলত ঘটনাটা তার এবং তার হাজবেন্ডের সাথেই ঘটে যাওয়া, এবং ঘটনাটা উনি আমাকে মেসেঞ্জারে কল করে কমপ্লিটলি শোনান। এবং যখন উনি ঘটনাটা আমাকে শোনাচ্ছিলেন আমি প্রতিটা মোমেন্টে অবাক হচ্ছিলাম যে মানে একটা মানুষ এত কিছু সহ্য করার পরেও কিভাবে নর্মাল আছে। তার বেশি দেরি করব না, চলুন চলে যাই ঘটনাতে। তো বেসিক্যালি ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগে। তো মূলত জেরিন আপু এবং তার হাজবেন্ডের যে বিয়েটা হয়, বিয়েটা একটা লাভ ম্যারেজ ছিল। তাদের প্রায় 3 বছরের প্রেম ছিল এবং প্রেম হওয়ার পরে যেটা হয় যে জেরিনাপুর বাসা থেকে জেরিনাপুর হাজবেন্ড তাকে মানে ভাগিয়ে নিয়ে আসে এবং তারা মানে পালিয়ে যেটা বলে বিয়ে করে আর কি। তো যখন ভাইয়ার পরিবারের কাছে যাওয়া হয় তো ভাইয়ার পরিবার সেটা কোনোভাবেই মেনে নেয় না। আর মেনে না নেওয়াতে যেটা হয় যে ভাইয়া আপুকে নিয়ে চলে আসে এবং চিটাগাংয়ের খুলশিতে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে তারা দুইজন উঠে বিয়ে করে। তো মূলত বিয়ের যে 3 থেকে 4 মাস সেটা খুব ভালোই যায়, কিন্তু এরপরে যেটা হঠাৎ করে হয় যে জেরিন আপু একদিন মানে রাতে ঘুমাচ্ছিল, তো হঠাৎ করে উনি স্বপ্নে দেখতে থাকে যে খুব মানে বিদঘুটে কোনো একটা জিনিস তাকে গলা টিপে ধরেছে এবং তাকে বারবার বলছে যে তুই বাঁচবি না, তুই কোনোভাবেই বাঁচবি না, তোকে শেষ করে দেয়া হবে। তো জিনিসটা দেখে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে তিনি যেটা রিয়েলাইজ করে যে তিনি কমপ্লিটলি ঘেমে গেছেন এবং তার মানে খুবই অস্বস্তি অনুভব হতে থাকে। তো তিনি তার হাজবেন্ডকে মানে ডেকে তুলেন এবং বলেন যে তার যে স্বপ্নটা তিনি দেখলেন সেই স্বপ্নটা মানে সম্পর্কে তিনি খুলে বলেন। এবং তার হাজবেন্ড বলে যে হয়তো তুমি মানে আজকাল বেশি মানে ড্রামা দেখতেছো টিভিতে, যার কারণে তোমার এরকম প্রবলেম হচ্ছে। তো সমস্যা নেই, একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো, এটা কিছুই না। তো উনি ওদিনকার মতো রাতের বেলা একটা ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সারাদিন নর্মাল থাকলেও যেটা হয় যে হঠাৎ মানে রাতের বেলা যখন তিনি আবার ঘুমোচ্ছিলেন হঠাৎ সেই একই স্বপ্ন তিনি আবার দেখেন, যে বিদঘুটে কোনো একটা কিছু মানে যার চেহারা দেখা যাচ্ছে না কিন্তু সেটা যে কালো একটা শেপ মানে একটা অবয়ব সেটা বোঝা যাচ্ছে। এবং সেটা ক্রমশ তাকে মানে তার কাছে এসে তার গলা টিপে ধরেন এবং বলতে থাকে যে তুই বাঁচবি না, তোকে শেষ করে দেওয়া হবে, তুই বাঁচবি না। তো তিনি আবারও তার ঘুম ভেঙে যায় এবং তিনি এবারও প্রচণ্ড ভয় পেয়ে যান যে টানা 2 দিন তো একই স্বপ্ন দেখার কথা না। আর এমনও না যে সে সারাদিন স্বপ্নটা নিয়ে ভেবেছে। তো ওই দিন রাতে আর উনি ওনার হাজবেন্ডকে ডেকে তোলে না, কিন্তু পরের দিন সকালে তিনি তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে যে আমি কিন্তু কাল রাতেও সেম স্বপ্ন দেখেছি এবং সেম ভাবে সেম কথা। তো ব্যাপারটা কেমন একটা উইয়ার্ড না? তো তার হাজবেন্ড ব্যাপারটা নিয়ে আসলে তেমন একটা পাত্তা তাকে দেয় না এবং বলে যে দেখো এগুলো তুমি জাস্ট ইমাজিন করতেছো, এগুলো তোমার হ্যালুসিনেশন। তো তিনি আর এই ব্যাপারটা নিয়ে তেমন কিছুই বলে না।
কিন্তু মানে ব্যাপারটা যেটা হয় যে ওই তৃতীয় দিন তিনি যখন রাতে ঘুমান, তো তিনি আবারও সেম স্বপ্ন দেখেন। এবং এইবার তিনি স্বপ্নের ভেতরেই মানে চেষ্টা করতে থাকেন ঘুম থেকে ওঠার, কিন্তু তিনি আসলে ঘুম থেকে উঠতে পারেন না। তিনি স্বপ্নের ভেতরেই চেষ্টা করতে থাকেন যেন তার ঘুমটা ভাঙে, কিন্তু আসলে ঘুমটা ভাঙে না। সেই জিনিসটা তার গলাটা জোরে চেপে ধরে থাকে এবং বলতে থাকে যে তুই এবার শেষ, তোকে এবার শেষ করেই ছাড়বো। তো একটা পর্যায়ে হঠাৎ করে মানে সেটা মনের অজান্তেই হোক আর নিজের জ্ঞানের থেকেই হোক, তিনি স্বপ্নের ভেতরেই দোয়া পড়ে বসেন। এবং যেটা হয় যে তার ঘুমটা ভেঙে যায়। এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে তিনি যেটা খেয়াল করেন যে তার যে হাজবেন্ড, তিনি তার পাশে বসেই মানে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো তিনি জিজ্ঞেস করেন যে মানে কি হয়েছে। তখন তার হাজবেন্ড মানে তাকে জিজ্ঞেস করে যে তুমি খুব চিৎকার চেঁচামেচি করছিলে, কেন, কি হয়েছে, এবং ক্রমশ খালি বলছিলে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো যার কারণে আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি খেয়াল করি তুমি ছটফট করছো। তো যেটা হয় জেরিন আপু তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে, এবং খুলে বলার পরে তার হাজবেন্ড বুঝতে পারে যে সামথিং ইজ রং, কারণ একই স্বপ্ন বারবার বারবার দেখা তো একটা মানুষের পক্ষে সম্ভব না, তাই না? এবং সবচেয়ে উইয়ার্ড যে ব্যাপারটা ঘটে যে মানে জেরিনাপুর হাজবেন্ড যখন তার দিকে খেয়াল করে যে তার গলাতে মানে আঙুলের দাগ লাল হয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মানে এতক্ষণ তো জেরিনাপুর হাজবেন্ড তার পাশেই ছিল, জেরিনাপু একটা বারের জন্য তো তিনি তার গলাতে হাত দেননি। এই যে যে লাল দাগটা, আঙুলের যে দাগগুলো, এটা কোথা থেকে আসলো? তো জেরিনাপুর হাজবেন্ড মোটামুটি শিওর হয়ে যান যে যা ঘটছে তা মোটেও ভালো কিছু না, অশুভ কিছুর মানে আলামত। তো তিনি যেটা করেন যে তিনি চিন্তা করেন যে তার মানে 2 দিন পরে তো তার ছুটি অফিস। তো তিনি যেটা করবেন যখন একজন আলেমের কাছে যাবেন এবং ব্যাপারটা নিয়ে মানে তার সাথে আলাপ করবেন। কিন্তু যেটা হয় যে ওই দিন রাতে মানে তাদের দুইজনের কারোই তো আর ঘুম আসে না। কিন্তু পরের দিন সকালবেলা তাদের একটু ঝিমুনি এলেও ঝিমুনিটা তাদের ভাঙে খুব বিকট একটা আওয়াজে। সেটা হচ্ছে তাদের যে ডাইনিং রুমটা থাকে সেই ডাইনিং রুম থেকে কাঁচের জিনিস ভাঙার মানে শব্দ আসতে থাকে। তারা দুইজনই উঠে এবং উঠে যখন তারা মানে বেডরুম থেকে বের হয়ে ডাইনিং এর সামনে যায়, তারা যেটা খেয়াল করে যে তাদের ঘরের যত মানে কাঁচের যে মানে সামগ্রী থাকে, যেমন প্লেট, বোল, গ্লাস, জগ, এই জিনিসগুলা যেটা হয় যে মানে এগুলো মাটিতে পড়ে পড়ে ভেঙে আছে। মানে তাদের বাসাতে জেরিন আপু এবং তার হাজবেন্ড ছাড়া আসলে কেউই নেই। তাহলে এগুলো কে করলো? তো যখন তারা জিনিসটা খেয়াল করতে থাকে ঠিক সেই সময়ে যেটা হয় যে খুব বিকট আওয়াজে একটা চিৎকার হয়, এবং সেই চিৎকার করে কেউ একজন বলতে থাকে যে তোরা কাজটা ঠিক করিসনি, তোদের শেষ, তোদের সময় শেষ, তোদেরকে শেষ করে দেয়া হবে। জিনিসটাতে আসলে তারা দুইজনই খুব ভয় পেয়ে যায়, এবং যেটা হয় যে তারা দুইজনই ফ্ল্যাট থেকে মানে বের হয়ে যায় এবং জেরিনাপুর হাজবেন্ডের এক ফ্রেন্ডের বাসায় তারা দুইজন চলে যায়। এবং এই ঘটনাটার পরে যেটা হয় যে মানে তারা একজন আলেমের সাথে যোগাযোগ করে, এবং আলেম যখন বাসায় আসে তিনি মানে ঘরটা বন্ধ দেওয়ার চেষ্টা করে এবং বলে যে খুব খারাপ কিছু একটা, যে জিনিসটা তাদের এই বাসাতে আসলে মানে এসেছে, এবং জিনিসটাকে এত সহজে হয়তো তাড়ানো যাবে না, কিন্তু চেষ্টা করে দেখবে সে। তো ওই আলেম যা করেন যে তিনি ঘরটাকে মোটামুটি বন্ধ করে দিয়ে কিছু পানিতে কি মানে পানি পড়াই হয়তো করেছিলেন, করে তিনি সেই পানিটা সম্পূর্ণ বাসাতে ছিটিয়ে দিয়ে চলে যান এবং বলেন যে এরপরেও যদি কোনো প্রকার ঝামেলা হয় তাকে যেন তারা জানান। তো আলেম চলে যাওয়ার প্রায় 7 দিন পর্যন্ত আসলে কোনো প্রকার ঝামেলা হয় না, তাদেরকে কেউ কোনো প্রকার ডিস্টার্বও করে না, তারা কোনো স্বপ্ন দেখেন না, প্লাস তাদের মানে বাসাতে কোনো প্রকার শব্দও শোনেন না। তো তারা আসলে ভাবেন যে হয়তো জিনিসটা থেকে তাদের মুক্তি ঘটে গেছে, কিন্তু তাদের সেই ভুলটা ভাঙতে আসলে বেশি দেরি হয় না। তো ঠিক এরকম 7-8 দিন চলে যাওয়ার পরে যেটা হয়
যে জেরিনাপুর হাজবেন্ড উনি অফিসে ছিলেন এবং জেরিনাপু সেদিন বাসায় একা। তো জেরিনাপু তার ওয়াশরুমের মানে যে দরজাটা সেটা আসলে বন্ধই ছিল, কিন্তু তিনি খাটের উপরে বসা, তিনি খেয়াল করেন তার ওয়াশরুমের যে দরজাটা সেটা নিজে নিজে খুলে যায়। এবং জেরিনাপুর চোখের সামনে, জেরিনাপু আমাকে যখন বলছিলেন যে ভাইয়া আপনি বিশ্বাস করবেন, আমার চোখের সামনে দরজাটা খুলে গেল এবং আমার মানে ওয়াশরুমের যে কল সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে গেল এবং সেটা থেকে পানি পড়তে শুরু করলো। মানে জিনিসটা যখন আমি দেখি তখন আমি কমপ্লিটলি ভয়ে ফ্রিজ হয়ে যাই। তো এই ঘটনাটা যখন তার সাথে ঘটে সে মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তিনি দৌড় দিয়ে অন্য রুমে চলে যায় এবং তার হাজবেন্ডকে কল করে এবং কিছুক্ষণের মধ্যে তার হাজবেন্ড চলে আসে। তো তার হাজবেন্ড যখন আসে তো তিনি তার হাজবেন্ডকে নিয়ে এসে তার ওয়াশরুমের কাছে নিয়ে আসে এবং বলে যে দেখো ওয়াশরুমের দরজাটা এভাবে খুলে যায় এবং মানে কলটা ওপেন হয়ে যায়। তখন তার হাজবেন্ড তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা, তো কলটা ওপেন হয়ে যায় তো কে ওপেন করলো বা দরজাটা খুললো, তুমি খেয়াল করো নাই? মানে এমন এটা কি মানে হতে পারে যে মানে আলেম যিনি যাকে আনা হলো উনি হুজুর আসলেন, এসে ঘরটাকে পুরো বন্ধ করে দিলেন, তারপরেও কোনো ঝামেলা হতে পারে? তো জেরিনাপু বলতে থাকে যে দেখো আমার সাথে যা ঘটলো তা তো আমি নিজ চোখে দেখলাম, তাই না? তো তখন জেরিনাপুর হাজবেন্ড আসলে জেরিনাপুকে মানে শক্ত করে ধরে, মানে জেরিনাপুর কাঁধে দুই হাত রাখে এবং শক্ত করে ধরে। তো জেরিনাপু আমাকে যেটা বলতে থাকে যে যখন তার হাজবেন্ড তাকে আর কি শক্ত করে ধরে ওই মুহূর্তে সে অনুভব করতে পারে যে তার হাজবেন্ডের হাত অসম্ভব রকমের গরম। মানে এতটা গরম মনে হচ্ছে যেন মানে যদি কোনো গরম মানে পাতিল বা গরম কড়াই স্পর্শ করা হয় তাহলে সেটা যে পরিমাণ গরম থাকে অনেকটা ওইরকম। তো জেরিনাপু যেটা হয় তার হাত দুটো ছাড়িয়ে দিয়ে দুই কদম পিছনে যায় এবং তখন জেরিনাপুর হাজব্যান্ড জেরিনাপুর সামনে মানে বিকট আওয়াজ করে হাসতে থাকে। মানে জিনিসটা দেখে জেরিনাপু প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় যে মানে যে আচরণটা তার হাজব্যান্ড করছে এটা মোটেও তার হাজব্যান্ডের মতো আচরণ না। আর ঠিক সেই সময় তার মানে বাসার যে কলিং বেলটা সেটা বেজে ওঠে। তো তিনি আর আট পাঁচ না ভেবে যেটা করে সে পিছন দিকে মানে না ফিরে সে ওই জিনিসটার দিকে তাকাতেই মানে তাকিয়ে তাকিয়েই সে পিছন দিক দিয়ে হেঁটে হেঁটে আসলে রুম থেকে বের হয়ে একটা দৌড় দেয় এবং দৌড় দিয়ে সে দরজার কাছে যে দরজাটা খোলে এবং যেটা হয় দরজাটা খুলে সে দেখে যে তার হাজব্যান্ড সেখানে দাঁড়িয়ে এবং ভাইয়াকে মানে সে ভাইয়ার সামনে ভাইয়াকে ধরে সে মানে একটা চিৎকার দেয় এবং চিৎকার দিয়ে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তো পরবর্তীতে যেটা হয় মানে যখন জেরিনাপুর জ্ঞান ফেরে তখন সে তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে এবং খুলে বলার পরে মানে তার হাজবেন্ড সে আলেমকে আবারও জানায় এবং সে আলেম আসেন। তো এসে আলেম যখন বাসাতে প্রবেশ করেই বলে যে যে জিনিসটা মানে এই বাসাতে এসেছিল সেই জিনিসটাকে যখন বাসাটা বন্ধ করে দেওয়া হয় তো জিনিসটা আর আসতে পারে না, কিন্তু পরবর্তীতে যে জিনিসটা আসে সেই জিনিসটা মোটেও সেম না, এটা আরো শক্তিশালী এবং আরো খারাপ কিছু একটা। তো ব্যাপারটা বলাতে মানে খুব মানে ভয় পেয়ে যায় জেরিনাপু এবং জেরিনাপুর হাজবেন্ড দুজনই। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা বাসাটা পরিবর্তন করবে। তো যেটা হয় যে তারা কিছুদিনের জন্য তাদের এক বন্ধুর বাসায় যে থাকতে শুরু করে এবং তারা ওই বাসাটা ছেড়ে দেয়। তো ঘটনাটা আসলে এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে যেটা হয় যে অশুভ শক্তি যখন মানে কারো পেছনে লাগে তখন আসলে এত সহজে কিন্তু সেটা যায় না। তো যেটা হয় তারা নতুন যে বাসাটা নেয় সে বাসাতে তারা উঠে এবং কিছুদিনের মধ্যে আর কি একটা সুখবর তারা শুনতে পায়, সেটা হচ্ছে যে জেরিনাপু প্রেগনেন্ট। তো যখন মানে জেরিনাপুর হাজবেন্ড জানতে পারে জেরিনাপু প্রেগনেন্ট তখন মানে তাদের জীবনে আসলে এটা অনেক বড় একটা সুখের মানে সংবাদ। কারণ যেটা হয় যে যেহেতু তারা পালিয়ে বিয়ে করে তাদের মানে আত্মীয় স্বজনের সাথে তাদের যে মানে ইন্টারাকশন সেগুলো তো আসলে জিরো হয়ে যায়। তো তাদের জীবনে আসলে মানে তারা ছাড়া আর তেমন কেউ থাকে না। তো নতুন কোনো মেহমান তাদের জীবনে আসতে শুরু করেছে এটা ভাবতে পেরে আসলে তারা মানে খুব আনন্দিত হয়ে ওঠে। কিন্তু মানে যেটা হয় যে
জেরিনাপু প্রেগনেন্ট হওয়ার 3 থেকে 4 মাসের মাথায় মানে হঠাৎ করে মানে জেরিনাপুর খুব পেটে ব্যথা শুরু হয় এবং ব্যথাটা আসলে রাতের বেলায় শুরু হয়। তো যেটা হয় যে তখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু আসলে কোনো লাভ হয় না, কারণ জেরিনাপুর আসলে মানে একটা মানে অ্যাবর্শন যেটাকে বলে আর কি। তো তার আর কি মূলত অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন বলবো না জিনিসটাকে, আসলে দুঃখিত, মিসক্যারেজ যেটাকে বলে, মিসক্যারেজ হয়ে যায়। তো যেটা হয়, জেরিনাপুর আসলে তাকে হাসপাতালে নেয়ার পরে তার মিসক্যারেজ হয়ে যায় 3 থেকে 4 মাসের মাথায়। তো ব্যাপারটা আসলে তাদের দুইজনের জন্যই মানে খুবই ডেভাস্টেটিং ছিল যে মানে তাদের জীবনে একজন নতুন মেহমান আসতে যাচ্ছিল, কিন্তু মানে কি হলো আসলে, জেরিন আপু কোনো অনিয়ম করেনি, তারা সমস্ত নিয়ম ফলো করে চলছিল। তাদের মানে কোনো কিছুর কোনো মানে উম, অনিয়ম তো ছিলই না, তারা খুবই সাবধানতা অবলম্বন করতো। তাহলে কি হলো? তো জেরিন আপু যেটা হয় যে মানে মিসক্যারেজের ফলে সে প্রচন্ড পরিমাণ মানসিকভাবে ভেঙে পড়ে এবং জেরিন আপুর হাজবেন্ডও মানসিকভাবে ভেঙে পড়ে। তো এভাবেই মানে প্রায় আরো 1 বছর পার হয়ে যায় এবং এরপরে যেটা জানা যায় যে জেরিন আপু আবারও প্রেগনেন্ট। তো তারা দুইজন তাদের মানে পূর্বের যে মানে একটা ট্র্যাজেডি সেটা ভুলে মানে আবারও খুবই আনন্দিত হয় এবং এইবার তারা আরো কেয়ারফুলি মানে লাইফ লিড করা শুরু করে। কিন্তু যেটা হয় যে আবারও 3 থেকে 4 মাসের মাথায় জেরিনাপুর আবারও মিসক্যারেজ হয়ে যায় এবং ঠিক সেম ভাবে রাতের বেলায় ব্যথা শুরু হয়, তাকে ক্লিনিকে নেওয়া হয় এবং তার মিসক্যারেজ হয়ে যায়। তো এইবার আসলে মানে ব্যাপারটা তাদের দুইজনেরই মাথায় একটা মানে মানে খটকা লাগে যে একই জিনিস আবারও ঘটছে, ব্যাপারটা মোটেও নর্মাল না। তো তারা যেটা হয় আবারও সে আলেমের সাথে যোগাযোগ করে এবং ওই আলেম জানায় যে আমি আসলে আমার সাধ্যমতো সবকিছুই চেষ্টা করছি, যে যখনই কোনো অশুভ কিছু আসছে তো আমি সেটাকে আসলে মানে হয় সেটাকে প্রতিরোধ করছি অথবা সেটাকে মানে কমপ্লিটলি দূর করে দিচ্ছি, কিন্তু তারপরেও আবারও কোথা থেকে যেন মানে নতুন কিছুর মানে আবির্ভাব হচ্ছে। তো এইবার যে জিনিসটা আসলে মানে সে আলেমটা জানায় সেটা তাদের জন্য আসলে খুবই মানে ভয়ের এবং মানে শকিং একটা নিউজ ছিল। সেটা হলো জানায় যে এইবার যে জিনিসটা অশুভ যে শক্তিটা তাদের এই ক্ষতিটা করে, মানে তাদের যে দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়, সেটা আসলে আগের যে দুটো জিনিস ছিল তাদের মতো নয় এবং এটা নতুন কিছু। তো যেটা হয় মানে উনি বলে যে আমাকে মানে 2-3 দিন সময় দিন, আমি এই ব্যাপারে কিছু ঘাটাঘাটি করি, ঘাটাঘাটি করে আপনাদেরকে জানাবো। তো 2-3 দিন চলে যাওয়ার পরে সে আলেম তাদের বাসায় আসে এবং তাদেরকে জানায় যে কেউ একজন আসলে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক অথবা কুফরি যেটাকে বলে কুফরি করেছে এবং কুফরি করার ফলে মানে এক একবার যখন প্রথমবার কুফরি করে তখন আসলে মানে জেরিন আপুর উপরে সেটা এফেক্ট করতে থাকে এবং যখন বাসাটা বন্ধ বন্ধ করে দেওয়া হয় তখন মানে জেরিন আপুর উপরে সেই জিনিসটা আর কোনো প্রকার ক্ষতি করতে পারে না। তো পরবর্তীতে যেটা হয় যে আবারও কুফরি করে, যে ব্যক্তিটাই কুফরি করেছে এবং মানে দ্বিতীয় একটা জিনিসকে মানে অশুভ একটা শক্তিকে তিনি পাঠায় এবং সেই জিনিসটা আসলে তাদেরকে ওই রকম মানে ঘরের ভেতরে ভাঙচুর করা বা তাদেরকে বিপদ আপদ ডেকে আনা বা জেরিনাপুর মানে হাজবেন্ডের রূপ ধরে তাদের সামনে আসা, মানে এই জিনিসগুলো আর কি করতে থাকে। তো পরবর্তীতে যখন সেই জিনিসটা প্রতিকার করা হয়, তো তখন যেটা করে যে মানে যে কুফরি করছিল সে খুব এক্সট্রিম লেভেলের কুফরি করে বসে এবং যার কারণে যেটা হয় যে তাদের দুটো বাচ্চা নষ্ট হয়ে যায়। এবং এই ঘটনাটার পরে মানে যেটা জানা যায় মানে যখন মানে সে আলেম যিনি থাকে তিনি যখন ব্যাপারটা নিয়ে খুব ঘাটাঘাটি করে এবং তিনি জানতে পারে যে আসলে মানে জেরিনাপুর যে হাজবেন্ড ছিল তার যে বোন মানে জেরিনাপুর হাজবেন্ডের আসলে মানে মা বাবা ছিল না, তার ছিল বোন এবং বোন জামাই। মানে তারাই মূলত জেরিনাপুর হাজবেন্ডকে মানে ছোটবেলা থেকে বড় করে, যেহেতু তার বাবা মা খুব আর্লি এজে আর কি মারা গিয়েছিলেন। তো উনি মানে ওনার যে বোন জামাই
এবং যে বোন, তারা দুইজন মিলেই আসলে কুফরিটা করে। কারণ তারা মোটেও, যেহেতু জেরিনাপুর হাজব্যান্ডের এবং জেরিনাপুর প্রেমটা মেনে নিতে পারেনি, এবং এই যে জেরিনাপুর হাজব্যান্ডকে মানে তারা হারালো, কারণ তারা পালিয়ে গিয়ে বিয়ে করলো এবং আলাদা থাকা শুরু করলো, ব্যাপারটা তারা কোনোভাবেই আসলে ভালোভাবে নেয়নি এবং মেনে নিতে পারেনি। ফলে যেটা হয় মানে যখন তারা ব্যাপারটা জানতে পারে, তো সরাসরি তারা যেটা করে যে তার বোনের বাসায় যায় সে আলেমকে নিয়ে, এবং বোনকে প্রচুর পরিমাণের মানে চার্জ করাতে, বোনের দুলাভাই এবং মানে বোন জামাই এবং বোনকে যখন তারা মানে এগুলো নিয়ে খুব চার্জ করে, এবং তার কিছু মানে প্রভাবশালী বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার কারণে তারা যখন খুব মানে উচ্চবাচ্য করে, তখন তার বোন এবং বোন জামাই সব স্বীকার করে নেয় এবং তারা জানায় যে একজন কবিরাজের কাছে তারা যায়, এবং সেই কবিরাজের মাধ্যমেই তারা আসলে কুফরিটা করে। এবং কবিরাজ যেটা করেন যে তার কিছু মানে সে যেটা করেন যে সে কিছু স্যাক্রিফাইস করেন, মানে কিছু মানে জীবন্ত প্রাণীকে স্যাক্রিফাইস করেন, যে সেই মানে কিছু পিশাচ যেটাকে বলা হয়, সে তো সেই পিশাচ ডেকে এনে মূলত তাদের মানে ক্ষতি করার চেষ্টা করে। এবং পরবর্তীতে সেই কবিরাজের কাছেও যাওয়া হয় এবং সেই কুফরিগুলোকে নষ্ট করা হয়, এবং মানে তার এলাকার প্রভাবশালী বন্ধু বান্ধবকে দিয়ে সেই কবিরাজকে সেখান থেকে বিতাড়িতও করে দেয়, তারা মানে বিতাড়িত করে দেয়। ফলে মানে যেটা হয়, এখন জেরিনাপুর মানে দুটো ফুটফুটে ছেলে সন্তান আছে, এবং মানে জেরিনাপু যখন আমাকে ঘটনাগুলো বলছিল, আমি চিন্তা করে দেখলাম আসলে মানে একটা মানুষের সাথে এত কিছু হয়ে গেল এবং সে সেটা এতদিন ধরে মানে সহ্য করলো, মানে ব্যাপারটা কিন্তু মোটেও নর্মাল না। আমরা যখন ঘটনাগুলো শুনি তখন ঘটনাগুলো আমাদের কাছে হয়তো ভয়ের মনে হয় না, কিন্তু একবার চিন্তা করুন, আপনারই কোনো প্রিয়জনের রূপ ধরে কেউ আপনার সামনে দাঁড়ানো, সে বিকট মানে আওয়াজ করে মানে আপনার সাথে কথা বলছে বা অট্ট হাসি হাসছে আপনার সামনে, বা আপনার ওয়াশরুমের যে দরজাটা সেটা আপনার সামনে খুলে গেল, অটোমেটিক কল থেকে পানি পড়তে শুরু করলো, বা আপনার ড্রয়িং রুমের মানে যে কাচের জিনিসগুলো যেমন গ্লাস প্লেট বোল সেগুলো ভাঙচুর করা শুরু করলো কেউ, মানে কেমন লাগবে ব্যাপারটা, কেমন হবে ব্যাপারটা। মানে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা এই জগতে একা নই, আমাদের আশপাশে আরো অনেক কিছু আছে, অনেকে আছে যারা আমাদের সাথেই চলে বেড়াচ্ছে, কিন্তু হয়তো আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদেরকে ঠিকই দেখছে। তো যেটা সবসময় বলবো যে আমাদের উচিত আসলে মানে একটু সাবধান থাকা, একটু আমল মানে করা, একটু পরেজগার হওয়ার চেষ্টা করা। কারণ মূলত ইবাদত এবং আমলের ভেতরে যে মানে শক্তিটা আছে, সেই শক্তিটা মানে আমরা যে আশরাফুল মাকলুকাত, সেটা সে আল্লাহ আমাদেরকে যে শক্তিটা দিয়েছে, যে মর্যাদাটা দিয়েছে, সেইটা যদি আমরা যদি খালি একটু ইবাদত বন্দেগী করি বা একটু আমল করি, তাহলে কিন্তু আমাদের মানে এই বিপদ আপদগুলো, এই অশুভ শক্তির এইসব মানে অত্যাচারগুলো থেকে আমরা কিন্তু নিরাপদ থাকতে পারি। তো ডিয়ার লিসেনার্স, এটা ছিল আমাদের মানে দ্বিতীয় ঘটনা। অবশ্যই কমেন্টে জানাবেন যে ঘটনাটা কেমন লাগলো, এবং মানে আমি যখন ঘটনাটা আসলে শুনছিলাম, আমি যখন কোনো ঘটনা শুনি বা সেটা আপনাদের জন্য কালেক্ট করি, তো আমি কিন্তু মানে ঘটনা শোনার সময় কমপ্লিটলি নিজেকে সেখানে তুলে ধরি এবং মানে ফিল করি আসলে যে আমি যদি সেখানে থাকতাম তাহলে কেমন লাগতো আমার। তো ব্যাপারটা যখন আমি শুনলাম তখন আমি খুবই ভয় পেয়েছিলাম, এবং মানে নিজের কথা যখন চিন্তা করছিলাম যে আমার সাথে এমন হলে কেমন লাগতো আমার। তো ব্যাপারটা আসলে আমার জন্য খুব ভয়ের ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টে। আর অবশ্যই ঘটনাটি শেয়ার করুন, আমাদের যে অশুভ শক্তির পেজ আছে সেখানে আপনার কাছের মানুষগুলোকে ইনভাইট করুন, কারণ আপনারা হরর লাভার্স যারা আছেন, আমাদের লিসনার্সরা, আপনারা অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমাদেরকে আসলে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আপনাদের কাছের মানুষগুলোকে ইনভাইট করে আমাদেরকে আরো বড় একটা পরিবার হতে সহযোগিতা করুন। আর এভাবেই আসলে শুনতে থাকুন অশুভ শক্তি, এবং আপনাদের সাথে আমি আবারও আছি শুভ্র, এবং আপনাদেরকে সালাম দিয়ে আবারও শেষ করছি আজকের আমাদের যে তৃতীয় পর্ব সেটা। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন, যেন এমন কিছু কখনো করবেন না যেন কোনো
অশুভ শক্তি আপনাদের জীবনে প্রবেশের কোনো সুযোগ পায়।